এই গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন একটা পর্বে। আজকের পর্বটা একটু কাইন্ড অফ ডিসকাশন মূলক। অতীত আর বর্তমান নিয়ে আমরা একটু আলোচনা সমালোচনা করব, আমি আর সোহাইবা দুজন মিলে। তো শুরু করছি আজকের ভিডিও। সোহাইবা, আজকের টপিক কি? আজকের টপিক হচ্ছে, তার আগে সবাইকে সালাম দিয়ে নেই। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সিদ্ধান্ত নিলাম যে আজকে আমরা কথা বলি। চলো, আমরা তো বাংলাদেশেও থাকলাম, তুমি বেশ 8 বছরের মতো সৌদি আরবেও থাকলা, এখন আমরা কানাডাতেও আসছি। লাইফের চেঞ্জ গুলো কি হলো, বা কোথাকার লাইফটা কিভাবে এনজয় করেছি, মানে সৌদির লাইফটা কেমন ছিল আর এখন কানাডার লাইফটা কেমন, এবং ওয়েদার, লাইফস্টাইল সবকিছু মিলিয়েই আর কি। এবং বাংলাদেশেরটা তো অলমোস্ট সবাই জানে, বাংলাদেশেরটা বলে আর লাভ নেই, কারণ আমাদের বেশিরভাগ ভিউয়ার বাংলাদেশেরই হবে। আচ্ছা, আজকের ভিডিওটা মূলত একটা কম্পারিজনের ভিডিও হবে, যে সৌদি আরব ভার্সেস কানাডা। ইয়েস। আর আরেকটু যদি ছোট পরিসরে বলতে চাই, তাহলে সৌদি আরবের জেদ্দায় যেহেতু ছিলাম, সো জেদ্দা হ্যাঁ। সম্পর্কে একটু আমি বেশি জানি। হ্যাঁ। আর কানাডায় এসে যেহেতু আমরা উইনিপেগে আছি, সো উইনিপেগে এই গত 6 মাসে যতটুকু অভিজ্ঞতা আমাদের হয়েছে, সেটার আলোকে আপনাদের সাথে কথা বলবো। হয়তো অন্যান্য সিটিতে অন্যরকম হতে পারে, সেটা আমরা সেটা জানি না। আমরা জানি না, হুম। আমরা শুধু উইনিপেগের কথা জানি, আমরা হুম। সৌদি আরবের জেদ্দার কথা জানি, হ্যাঁ। যেখানে আমরা অনেকদিন থেকেছি। হুম। আমাদের একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে। এক্ষেত্রে কি কি নিয়ে কথা বলা যেতে পারে, এরকম কিছু পয়েন্ট আমি লিখে রেখেছি। একটা হচ্ছে ক্লাইমেট নিয়ে কথা বলবো, আরেকটা কথা বলবো কালচার এবং লাইফস্টাইল নিয়ে, তারপরে কস্ট অফ লিভিং, এমপ্লয়মেন্ট, ট্রান্সপোর্টেশন এবং কোয়ালিটি অফ লাইফ। এই 6টা মোটামুটি ক্রাইটেরিয়াতে আমরা ভাগ করেছি আমাদের টোটাল ডিসকাশনটা। আচ্ছা, প্রথম টপিক হচ্ছে আমাদের ক্লাইমেট। এবার বাঁধন বলো যে সৌদি আরব এবং উইনিপেগ, মানে জেদ্দা এবং উইনিপেগের ক্লাইমেটের কি কি ডিফারেন্স। এটা তো খুব সহজেই বোঝা যায়, সবাই বুঝবে যে এটা কমপ্লিটলি অপোজিট। যেহেতু মরুভূমির দেশ, মিডল ইস্টের দেশগুলোতে সাধারণত অত্যাধিক গরম থাকে, উম, যেটা কিনা অন্য পৃথিবীর আর কোনো দেশেই নাই। তো জেদ্দাতে তো সাধারণত 40-এর নিচে থাকেই না, সাধারণত বলতে গেলে সবসময় 40-এর উপরেই, 39, 38, 40, ইভেন 45, 47 পর্যন্ত উঠে যায়। আমি কিন্তু কখনো 45-47 জেদ্দায় দেখিনি। তাই আমি দেখছি। জেদ্দায় আমি 40 থেকে 42 পর্যন্ত, ম্যাক্সিমাম হুম। 42, হ্যাঁ, 42। তো এর মধ্যে ওঠানামা করে। আর গরমটা না যেমন তেমন, গরমের যে একটা ফিলিং, ওই ফিলিংটা আবার একটু অন্যরকম। বাংলাদেশেও আমরা গরম ফিল করি, কিন্তু ওই গরমটার সাথে জেদ্দার গরমটা অনেক বেশি ডিফারেন্স। ওকে, যাই হোক। আর অন দ্য আদার হ্যান্ড, যদি উইনিপেগের কথা বলি, এখানে হচ্ছে -40 পর্যন্ত চলে যায় টেম্পারেচার উইন্টার সিজনে। আর নর্মাল সময়ে যেরকমটা থাকে, আমরা আসার পরে দেখেছি 17, 18, 20, তাই না, এরকম। হুম। কিন্তু 20-এও এখানে আবার যেই তাপমাত্রাটা থাকে, এটা একদম মানে গা পুড়ে যায়, এরকম একটা রোদের তাপ সহ্য করা যায় না, এবং স্কিন কালো হয়ে যায়। এই কারণে আমি শুনেছি যে এখানে ক্যান্সারের পরিমাণও নাকি বেশি, হ্যাঁ, না, স্কিন ক্যান্সার। আল্ট্রাভায়োলেট রেটা খুব হ্যাঁ। বেশি আসে রোদ থেকে, এই কারণে। তো এই তো এরকম একটা হিউজ ডিফারেন্স আমি আছে। এখানে কিছু অ্যাড হুম। করতে চাই, সেটা হচ্ছে জেদ্দাতে 40 ডিগ্রি 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আমি জেদ্দায় দেখেছি, 40 পর্যন্ত। অনেক গরম, ঠিক আছে, কিন্তু গা ঘামায় না, ওই যে পুড়ে যাচ্ছে জ্বলে যাচ্ছে এই ফিলটা হয় না। আর যেহেতু রেড সি আছে জেদ্দাতে, এজন্য সমুদ্রের একটা বাতাস সব সময় থাকে আর কি, মোরলেস, যার কারণে গরমটা তো অসহনীয়, অত কষ্টকর মনে হয় না আমার কাছে। তো মানে ওরকম অসহনীয় লাগে নাই। এবং জেদ্দায় আমার বাসাটা যেহেতু একটু খোলামেলা ছিল, মানে উপরে একটা ছোট্ট বারান্দার মতো ছিল, ওদিক দিয়ে এতটাই বাতাস আসতো যে দিনের বেলা আমি খুব একটা এসি আমার ব্যবহার করা লাগতো না, শুধু রাতে ঘুমাতে যাওয়ার সময় কিন্তু আমরা এসিটা ব্যবহার করতাম। আর এই আরেকটু বলে নিই, এই ওয়েদারের কারণে, এই ঠান্ডা থাকার কারণে কানাডা একটু গ্লুমি গ্লুমি ফিল হয়, তাই না? হ্যাঁ। অলওয়েজ একটু একটু অলসতা, একটু একটু ডিজিনেস ফিল হয়। কিন্তু সৌদিতে আবার সবসময় গরম, তো শরীর খুব চনমনে থাকে, আকাশ খুব পরিচ্ছন্ন থাকে, চলে ফিরে খুব এনার্জি পাওয়া যায়, এরকম ফিল হয় আর কি। এই আর তো একটা মজা এতটুকুই। হচ্ছে যে সৌদিতে তোমার বৃষ্টি হয় না সাধারণত, শুধু উইন্টার সিজনে বছরে একবার কি দুবার বৃষ্টি হয়, অথবা হয় না। তো বৃষ্টি না হওয়ার জন্য সবকিছু খুব ড্রাই থাকে, খুব ক্লিন থাকে।
এই জন্য মানে সর্দি কাশি এ ধরনের মানে ঠান্ডা জনিত কোনো সমস্যাই হয় না। আমি যে ছিলাম ১.৫ বছর আমার কোনো রকমের এ ধরনের কিছুই হয়নি। তো এটা একটা গুড থিং। এবং আমার কোনো জ্বরও আসেনি। আমি সৌদি আরবে ১.৫ বছর ছিলাম, আমার কোনো জ্বর আসেনি। কিন্তু দেশে কিন্তু আসার পর আমার অনেকবার জ্বর এসেছে। তো এটা একটা জিনিস। আর এই কানাডাতে যেটা দেখি উইনিপেগে অনেক বেশি বৃষ্টি হয়। ২-১ দিন পর পরই বৃষ্টি, এবং বৃষ্টিটা কেমন বৃষ্টি? মানে ঝিরি 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 করে সারাদিন পড়তেই থাকে এরকম একটা বৃষ্টি। তো এই বৃষ্টিটা আমার ভালো লাগে না। এবার কথা বলি কালচার এবং লাইফস্টাইল নিয়ে। হ্যাঁ বলো, তুমি আগে বলো, তার আমি কিছুটা বলো সেটা বলো অ্যাড বলো, করবো। তুমি বলো। আচ্ছা, জেদ্দার কালচারটা হচ্ছে, এটা তো অনেকটা ইসলামিক কনজারভেটিভ একটু কালচার আছে ওখানে। যদিও কোনো বাইন্ডিংস নেই, একটা সময় অনেক আগে পোশাক নিয়ে এরকম বাইন্ডিংস ছিল। এখন আর ওরকম কিছু নেই, আপনি আপনার যে কোনো পছন্দনীয় পোশাক পরতে পারেন। কিন্তু অধিকাংশ, বিশেষ করে নারীদের ক্ষেত্রে বলি, পুরুষের পোশাকে খুব একটা কিছু ডিফার করে না। কিন্তু অধিকাংশ মেয়েই যেহেতু এত সুন্দর সুন্দর আবায়া কিনতে পাওয়া যায় ওগুলো পরে, তো আপনাকে ন্যাচারালি আপনারও ইচ্ছা করবে না যে অন্য ধরনের পোশাক পরে, বেশি কমফোর্টেবল লাগে না। আর তাছাড়া এটা কিন্তু পোশাকের ব্যাপারে একটা কথা আছে, আপনি যে জায়গায় যাবেন ওই পরিবেশটা বুঝে কিন্তু মানুষ একটু পোশাকটা পরে। আমার যেটা মন চাইলো সেটা আমি সব জায়গায় কিন্তু পরি না, কেউই পরে না সেটা, আর সেটা যদি কেউ পরে সেটা খুব একটা ভালো লাগে না। তো ওখানে একটা ইসলামিক কালচারের ছোঁয়া আছে। একটা প্রাচীন শহর, একটা পুরাতন শহর, সেই পুরাতন শহরের যে ভাইবটা, মানে দীর্ঘ একটা হিস্ট্রি আছে, একটা হেরিটেজ আছে, এটা বোঝা যায় কালচারের মধ্যে। অনেকটা মডেস্ট লাইফস্টাইল, ওখানে কোনো অ্যালকোহল নেই। জনসম্মুখে আপনি কাউকে এরকম স্মোকিংও কখনো করতে দেখবেন না। আর একটা কালচার ওদের, যে ওরা প্রত্যেক শুক্রবার সকালবেলা একদম পুরো শহরটাকে ওরা ধুয়ে ফেলে। আর তাছাড়া প্রতিটা দিন বাংলাদেশি শ্রমিকরা ওখানে কাজ করে। তো ওরা বিভিন্ন দেশেরই, বাংলাদেশের বেশি ক্লিনিং, তো ওরা সর্বক্ষণ ক্লিন করতে থাকে। সেই কারণে মানে এটা কালচারের ব্যাপার, সেজন্য বলছি, এই জন্য রাস্তাঘাট সবকিছু খুব ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখতে খুব ভালো লাগে। এটা একটা গেল কালচার, এবং কালচারের মধ্যে খাবারও চলে আসে, তাই না? তুমি খাবার নিয়ে বলো। আচ্ছা, যদি খাওয়ার কথা বলি তাহলে জেদ্দার খাবার দাবার অসাধারণ, খুবই চমৎকার। মিডল ইস্টের খাবার বলতেই খুবই সুস্বাদু, এটা সবাই জানে পৃথিবীর। এবং যেহেতু সেটা মুসলিম কান্ট্রি, সো আমরা যারা মুসলিম আছি আমাদের যেহেতু একটু খাবারের আগে ভাবতে হয় যে কোনটা হালাল বা কোনটা হারাম। এই সমস্ত কান্ট্রিতে থাকলে হালাল হারাম ভাবার কোনো অবকাশই নেই, আপনি নির্দ্বিধায় যে কোনো দোকানে যাবেন, যা ইচ্ছা কিনবেন খাবেন। এবং খাবারগুলোও খুবই টেস্টি, যেহেতু অনেক প্রাচীন সভ্যতা থেকে ধীরে ধীরে এই পর্যায়ে এসেছে, এই জন্য মানে খাবারের ডাইভার্সিটিটা অনেক বেশি, মজার মজার অনেক বেশি খাবার পাওয়া যায়। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আপনি কানাডার কথা যদি চিন্তা করি, তাহলে যেহেতু এটা নন মুসলিম একটা কান্ট্রি, এইখানে খাবার যা কিছু আছে তার প্রায় 90%ই বলা যায় যে এটা হারাম আমাদের দৃষ্টিতে, মুসলিমদের দৃষ্টিতে। কিন্তু অন্যান্য যারা নন মুসলিম আছে তাদের কাছে এটা কোনো প্রবলেম নেই, তারা খুব ভালোভাবেই কনজিউম করছে। তো যে কোনো একটা কিছু কিনতে গেলে আমাদের আগে ইনগ্রেডিয়েন্টসটা পড়তে হয় যে এখানে কি কোনো হারাম আইটেম আছে কিনা, ইনগ্রেডিয়েন্টস। তো সবসময় এটা চেক করতে হয়, এবং সব দোকানে আপনি হালাল খাবার পাবেনও না, এই হুম। জন্য খাবারের একটা স্বল্পতায় ভুগতে হয়, যেটা আমরা গত 6 মাস ধরে ভুগছি। তো এতটুকু ডিফারেন্স আমি খাবারের আর ক্ষেত্রে বলতে আরেকটা পারি। জিনিস হচ্ছে, একদিন আমরা ক্যান্ডি কিনেছিলাম, তোমার মনে আছে? হুম হুম শপার্স থেকে হুম জাস্ট হুম একটা ক্যান্ডির মধ্যে যে হুম পোর্ক থাকতে পারে, এটা কিন্তু আমাদের হুম চিন্তারও বাইরে ছিল। হুম 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 তারপরে একটু পরে হঠাৎ মনে হলো যে দেখি তো এটার ইনগ্রিডিয়েন্টস গুলো কি। তখন আমরা দেখি এর মধ্যে পোর্কের ব্যবহার, যার পোর্কের কারণে জেলাটিন জেলাটিন ব্যবহার ব্যবহার করা করা হয়েছে হয়েছে। ক্যান্ডিতে, যার কারণে ওই ক্যান্ডিটা আমরা আর খেতে পারলাম না, ফেলে হুম দিতে হুম হলো। হুম আর পোশাক নিয়ে একটু আগে যেটা বলছিলাম যে হ্যাঁ, আর কানাডাতে এরকম কোনো বাইন্ডিংস নেই। এখানে বিভিন্ন কালচারের মানুষ আছে, প্লাস এলজিবিটি কিউ আছে, সব আছে। তাই যার যেটা ইচ্ছা সে সেটা পোশাক পরে। কিন্তু জেদ্দাতে ওখানে একই ধরনের কালচার হুম বেশি সাধারণত, এই জন্য ওখানকার পোশাক আশাকে একটু মোডেস্টি বেশি। হুম আর খাবার দাবার নিয়ে আরেকটা কথা বলি, যে জেদ্দা তুলনামূলকভাবে চিপার, কারণ ওখানে মার্কেটটা অনেক বড়, কালচার মাল্টিকালচার মানুষ বেশি, এবং মানুষ অনেক বেশি বাইরে খাওয়া দাওয়া করে। তো সব ব্যবসায়ীদেরই কম্পিটিটিভনেস এর কারণে দেখা যায় যে তারা দামটা একটু অ্যাফোর্ডেবল রাখে। এখানে আমার কাছে তুলনামূলক মনে হয় যে একটু খাবারের দাম বেশি, তাই না? হুম একটু বেশি এবার আরেকটা কম্পারেটিভলি, কথা হ্যাঁ। হতে পারে, সেটা হচ্ছে জেদ্দায়
যেহেতু রেড সি আছে, রেড সি থাকার কারণে রেড সিতে প্রচুর পরিমাণে মাছ হয়, এবং এটা জানি না কেন যে ওই মিডল ইস্টের যে সমুদ্রগুলো সেগুলোতে মাছ মনে হয় যে পানির চেয়ে মাছের পরিমাণ বেশি, এরকম। তো এই জন্য ফিশ মার্কেটে প্রচুর মাছ পাওয়া যায় এবং যথেষ্ট অ্যাফোর্ডেবল। এই কারণে মন ভরে একদম ইচ্ছে মতো বাজার করা যায় এবং অনেক বেশি মাছ খাওয়া যায়। আপনার কখনো টাকা নিয়ে চিন্তা করতে হয় না, আপনি অনেক লো ইনকাম হলেও, মানে একদম সর্বনিম্ন লো ইনকাম হলেও আপনি ইচ্ছা মতো মাছ খেতে পারবেন। কিন্তু উইনিপেগে কিন্তু মাছ, মাংস, শাকসবজি এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ এবং খুব বেশি একটা ভ্যারিয়েশনও কিন্তু ভ্যারিয়েশন, এখানে হ্যাঁ, নেই। একই টাইপের মাছ, এবং মাছ ফ্রেশ মাছ খাওয়ার একটা টেস্ট, আর ফ্রোজেন করা যে কোনো আইটেম খাওয়ার আরেকটা টেস্ট। হুম। সো এই কানাডাতে সবকিছু ফ্রোজেন, মানে তারা স্বাস্থ্যের কথা বা তাদের যে পরিবেশকে রক্ষণ করার স্বার্থে তারা এগুলিকে ফ্রোজেন করে, তাই না? আমি জানি না কেন, এখন মনে হয় একটু, রিজন তো ওরা এটাই বলে। এখন আমি জানি না এখন কি বেশি মানে হেলথ কশাস হয়তো বা কানাডিয়ানরা এই আমি কারণে জানি না, এইভাবে কিন্তু রাখে। ওখানে যে ফ্রেশটা বিক্রি হয় ওটাই আমার কাছে বেশি বেশি টেস্টি টেস্ট এবং তো ফ্রেশ ডেফিনেটলি ফিল বেশি, হয়। হ্যাঁ। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে যে এখানে তো একটু দূরে মনে হয় সি, তো সি থেকে নিয়ে আসতে বা লেক থেকে আনতে আনতে হুম। এরকম, এখানে তো তাজা ওরকম জমজমাট মার্কেট নাই, জমজমাট ওরকম ক্রেতাও হয়তো নেই ওইভাবে, সেই কারণেই হয়তো এই মার্কেটটা ওইভাবে গড়ে ওঠেনি। আর না, না, আগে তো না, তা না। জনসংখ্যা অনেক কম ছিল। না, না। কেন? এটা তো ওরা বলেই দেয় যে ফ্রোজেন সবকিছু হইতে হবে। এটা আচ্ছা, কানাডিয়ানরা বলেই দেয়, হ্যাঁ। এটা ওদের কোনো একটা হুম। ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, তবে জেদ্দার মাছ ফিশ পায় না মার্ট, বুঝলাম, তাহলে গরু মাংস এগুলি কি করে? এগুলি তো তাও এখানেই কথা কাটে, ঠিক। কেটে এগুলিকে হ্যাঁ, ফ্রোজেন করে তারপরে সেল করে, আচ্ছা, ফ্রেশ এটা করে। এটার অবশ্যই মানে হেলথ বেনিফিট আছে হুম। হয়তো। তো ওইখানটাতে আবার, ওইখানে তো মাংস ওইভাবেই বিক্রি করে, হুম। ওখানেও মাংস নট ফ্রোজেনই অনলি দ্যাট, থাকে। এই যে আমরা আসার পরে একটু অফ টপিকে কথা বলছি অডিয়েন্স, এই যে আমরা যে ভাইয়াদের বাসায় ছিলাম যে হ্যাঁ, কোরবানির সময় হ্যাঁ, মাংসগুলি যে আনলো ওগুলি ফ্রোজেন ছিল না? হ্যাঁ, কিন্তু সৌদিতেও কিন্তু এভাবেই দেয়, না। ফ্রেশটাই দিয়ে দেয়। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো হুম। ওখানে আবার দ্রুত তো সবকিছু করে ফেলে, হুম। এখানে তো আবার একটু টাইম লাগে। হুম, এটাই এটা আর একটা কি। বিষয় আছে। আর একটা বিষয় হচ্ছে মিডল ইস্টে অনেক শ্রমিক আছে, হুম। বাংলাদেশ, নেপাল, ভারত, হুম। শ্রীলঙ্কা, হুম। ভুটান, ফিলিপাইন ইত্যাদি বিভিন্ন দেশ থেকে যাওয়া অসংখ্য শ্রমিক আছে, যার কারণে ওখানে চটজলদি কাজ হয়ে যায়। কিন্তু এই দেশের ওরকম শ্রমিক তো ওরা আনে না, ওরা শুধু স্কিলড ইমিগ্রান্ট আনে হুম। এবং রেফুজি আনে। তো দেখা যায় তারা তো সব মোটামুটি শিক্ষিত থাকে, বা তারা তো ওইরকম মানে হার্ডকোর, মোট কথা হার্ডকোর লেবারার না, যার কারণে এখানকার কাজগুলো একটু স্লো, এরকম ফাস্ট ফরওয়ার্ড কাজ কিন্তু এখানে না। তো এই কারণে লাইফস্টাইলেও সেগুলোর প্রভাব পড়ে। পোশাক আশাক নিয়েও বলতে পারো যে মিডল ইস্টে অনেক বেশি পোশাক আশাক আছে, অনেক বেশি মার্কেট আছে, যেহেতু লাইফস্টাইল, মল আছে অনেক আধুনিক। তো এই জন্য মার্কেটটা অনেক বড়। আর এখানে হয়তো কানাডার অন্যান্য জায়গায় বড় হতে পারে, কিন্তু উইনিপেগে আমরা আসলে দেখি যে মার্কেট অত বড় না, মানে মলগুলো ওরকম প্রমিনেন্ট, ওরকম মানে কোনো মল নেই। দুইটা মল আমরা যাই, আউটলেটে এবং পোলো পার্কে, ওটা জেদ্দার মলের সাথে কম্পেয়ার করলে ওরকম মানে সেম স্ট্যান্ডার্ড হয় না আর কি, জেদ্দারটা আরো বেশি জাঁকজমক। এবার কস্ট অফ লিভিং, আমার কাছে মনে হয় যে জেদ্দা একটু চিপার, না ভালোই চিপার, উইনিপেগের সাথে তুলনা করলে যথেষ্টই চিপার। মানে ওখানে জিনিসপত্রের দামও কম, বা আপনি যদি হাউস ভাড়া নিতে চান, মানে ফ্ল্যাট নিতে চান, সেটারও 1,000 রিয়াল হলে খুব ভালোই একটা ফ্ল্যাট হবে, তাই না? কিন্তু এখানে আপনার একটা ভালোবাসা নিতে গেলে আপনার $1,000 দিয়ে তো হবেই না, 1300 থেকে $1,500 লাগবে। 1300 থেকে $1,500 আর 1,000 রিয়ালের কনভার্সন রেট, তো আপনারা বুঝতে পারছেন যে কত ডিফারেন্স। এই জন্য জেদ্দার লাইফ হচ্ছে চিপার। এবং এক্ষেত্রে একটা কথা বলি, জেদ্দায় আপনি একটা ফ্ল্যাট ভাড়া নেবেন, আপনি জাস্ট একটু এলাকার মধ্যে খুঁজবেন, টুলেট লেখা থাকবে, প্রত্যেকটা বিল্ডিং এর বাইরে একটা করে দারোয়ান চাচা থাকবে, আপনি দারোয়ানকে যেয়ে বলবেন যে ফাঁকা আছে কিনা, ফাঁকা থাকলে সে দেখাবে, তারপরে আপনার তার সাথে কথা বললে আপনি উঠবেন এবং প্রতি মাসের ভাড়া দেওয়া শুরু করবেন। এরকম সহজ একটা সিস্টেম, বিল্ডিং এর নিচে কোনো তালার সিস্টেমও দেখি নাই আমি, তুমি কি দেখছো? তো বিল্ডিং এর নিচের যে অংশটা এবং মানে ভেতরে ঢোকার সামনের পিছনের গেট, এগুলোতে কোনো তালা দেওয়া হয় না, কারণ চোর টোরও আসে না, কোনো অকারেন্সও সাধারণত ঘটে না, বা ওরকম হোমলেস টোমলেস বলে কিছু নেই। তো বাসা ভাড়া নেওয়া হচ্ছে এরকম সহজ। কিন্তু কানাডার উইনিপেগে এসে আমরা যেটা দেখলাম, এখানে একটা বাসা ভাড়া নিতে হলে আপনাকে অ্যাপ্লাই করতে হয় অনলাইনে এবং ইন পার্সন যেয়ে দেখে আসতে হয়।
তারপরে ডিপোজিট করতে হয়, তারপরে আপনার ব্যাংকের স্টেটমেন্ট দিতে হয়, অফিসের পে স্ট্যাম্প দিতে হয়, আপনার পিআর এর ইনফরমেশন, মানে আপনার যাবতীয় হাজারটা ইনফরমেশন দিয়ে প্রসেসিং হয়ে তারপরে তাদের যদি মনে হয় আপনাকে দিবে তাহলে আপনাকে অ্যাকসেপ্ট করে, আদারওয়াইজ আপনাকে রিজেক্ট করে দেয়। একটু বলে নিই, আচ্ছা হতে পারে এটা ইন এ সেন্স ভালো, মোর অর্গানাইজড, খুব বেশি ফর্মাল ওয়েতে তারা করে, কিন্তু কাজটা অনেক বেশি স্লো। তো যার কারণে যার খুব ইমিডিয়েটলি দরকার বা যার 1 মাসের মধ্যেই দরকার, তার সেটা হতে হতে লেগে যায় 2 মাস 2.5 মাস। তো দেখা যায় আমার দরকার এখন, কিন্তু আমি যদি পাই 2 মাস পরে, তাহলে তাহলে এই তো 2 মাস সেটা আমি কোথায় যাব? কোথায় যাব, হচ্ছে না সেটা। তো এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, পরের টপিক হচ্ছে আমাদের এমপ্লয়মেন্ট। সৌদি আর কানাডার সাথে এমপ্লয়মেন্টের যে তারতম্য সেটা নিয়ে কথা বলবো। সৌদিতে যেহেতু আমি কিছুদিন কাজ করেছি, বেশ কয়েক বছর, তো ওখানকার চাকরির বাজার তুলনামূলকভাবে ইদানিং একটু মন্দা যাচ্ছে, কিন্তু তারপরেও যদি কানাডার সাথে কম্পেয়ার করি তাহলে সৌদিতে চাকরি পাওয়াটা অনেক বেশি ইজি, অনেক বেশি সহজলভ্য। এবং আপনার, হ্যাঁ, পৃথিবীর সব জায়গায় রেফারেন্সের একটা প্রায়োরিটি থাকে, লিঙ্কের একটা প্রায়োরিটি থাকে, কিন্তু তাই বলে যদি আপনার লিঙ্ক না থাকে, রেফারেন্স না থাকে, আপনি চাকরি পাবেন না এমনটা বলা যায় না সৌদি আরবে। আপনার যদি যোগ্যতা থাকে, আপনি যদি নিজেকে উপস্থাপন করতে পারেন এমপ্লয়ারের কাছে, তাহলে আপনি চাকরি পাবেন। কিন্তু আমি এই 6 মাসে কানাডায় এসে যেটা দেখলাম, এখানে রেফারেন্সের গুরুত্বটা অনেক বেশি। আপনি কোনো দোকানে যাবেন, কোথাও অ্যাপ্লাই করবেন, যদি কোনো দোকানে যে বলিও যে এখানে কি এখন হায়ারিং চলছে কিনা, তারা বলবে যে না, চলছে না। আর যদিও কিছু একটা বলে, তারা বলবে যে এখানে কিউআর কোড আছে, স্ক্যান করে অনলাইনে অ্যাপ্লাই করেন, সেখান থেকে আপনাদেরকে ডাকা হবে। কিন্তু আদৌ কখনো ডাকা হয় না। এই পর্যন্ত শত শত অ্যাপ্লাই অলরেডি আমি করে ফেলেছি, ইভেন সোহাইবাও করেছে। কিন্তু যখন আবার কিছুদিন পরে ওই সেম দোকানটাতে আবার যাই, তখন সেখানে দেখি যে নিউ কিছু স্টাফ আছে। তো তাহলে তারা কোত্থেকে আসলো? তো এই জন্য ভিতরে ভিতরে এগুলি আসলে হায়ারিংটা হয়ে যায়, কিন্তু এটা আবার সৌদি আরবে হয় না। ওখানে যোগ্যতাটাকে গুরুত্ব দেওয়া হয়। যোগ্যতাটাকে গুরুত্ব দেওয়া হয়। এবং পাশাপাশি আরেকটা জিনিস বলছিলাম, উম, ভুলে গেলাম। আচ্ছা, তুমি কিছু অ্যাড করো, মনে হলে আবার আমি বলবো। একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো সৌদি আরবে আমি গেছিলাম ভিজিটর হিসেবে, মানে ওয়াইফ হিসেবে, স্পাউস হিসেবে। তো আমি ওখানে চাকরি করার জন্য মোটেও পারমিট ছিল না আমার। হুম। তারপরেও আমি জাস্ট আগ্রহ থেকে 3টা 4টা চাকরিতে অ্যাপ্লাই করেছিলাম। ওই দেশের, যেমন এদেশে ইনডিড নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে বেইত নামে একটা ওয়েবসাইট আছে, ওটার থ্রুতে। এবং সারপ্রাইজিংলি সব জায়গা থেকে আমাকে ডেকেছিল ইন্টারভিউ এর জন্য। কিন্তু আমি সেখানে চাকরি করতে পারবো না, কারণ আমার সেই অনুমতি নেই, যার কারণে আমি জয়েন করিনি। হুম। কিন্তু তারা আমাকে, আমার যোগ্যতা দেখে তারা আমাকে ডেকেছে। হুম। এখানে যেটা দেখলাম, যে এখানে আমি অসংখ্য চাকরিতে অ্যাপ্লাই করেছি, কিন্তু সেই হিসেবে আমি কোনো সাড়া পাইনি। জাস্ট পেয়েছি খুবই অল্প, হুম। কিন্তু সেভাবে আমি সাড়া পাইনি। অথচ ওখানে আমি যে জবের জন্য অ্যাপ্লাই করি, ওরা ডেকেছে। তো ওদের এই জিনিসটা ভালো লেগেছে যে ওরা স্কিলড যারা পার্সন, তাদেরকে ওরা মানে চায় ওদের সেক্টরে। এটার ওদের মানে প্রয়োজনটা আছে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। হুম। ওই যে যেই কথাটা আর বলতে ওখানে চাচ্ছি। রেফারেন্সটা চেয়ে গুরুত্ব দেয় ওরা, যে কে ইন্ডিপেন্ডেন্টলি কত ভালো অ্যাপ্লাই করেছে, ওটাকে ওরা বেশি গুরুত্ব দেয়। হুম। হ্যাঁ। হুম। ওই তো যেটা অ্যাড করতে চাচ্ছিলাম, যে কানাডাতে তো স্বঘোষিতই যে রেফারেন্সের মাধ্যমে কি 80% না 90% চাকরি হয়। 79%। 79% এরকম একটা পার্সেন্টেজ আছে। ম্যানিটোবার স্টার্টে আমরা আহ, যখন কি ট্রেনিং করেছিলাম ট্রেনিং তখন করেছিলাম আমাদেরকে অ্যাজ এ নিউ বলেছিল। কামার। হুম। তখন এই যেই ওয়েবিনারগুলি হয়েছিল, কনভারসেশনগুলি হয়েছিল, সেখানে তারা এরকম একটা পরিসংখ্যানের কথা আমাদেরকে জানিয়েছিল। যেটা আমাদের কাছে তো ভালো এটা লাগেনি। সারপ্রাইজিংলি খুবই দুঃখজনক সবার জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি সামহাও কোনোভাবে চাকরি একটা পেয়ে গেছি, কিন্তু সোহাইবা এখনো চেষ্টা করে যাচ্ছে। আমি ভলেন্টারি জব এখনো করছি। পারছে না, ভলেন্টিয়ারই করছে। ও হ্যাঁ, ভলেন্টিয়ারিও আবার আরেকটা ব্যাপার। এখানে তারা ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স চায়। তা এখন ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স তারা যদি আমাকে চাকরি করার সুযোগই না দেয়, আমি এক্সপিরিয়েন্সটা গ্যাদার করবো কিভাবে? ওকে ফাইন, ঠিক আছে, তাহলে বলছে যে ভলেন্টিয়ারই করো। তা এখন ভলেন্টিয়ারি আমি করতে যাচ্ছি, ভলেন্টিয়ারি করতে 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 সোহাইবা প্রায় কত মাস করে ফেললো, হুম। এখনো তাকে পার্মানেন্ট করার কোনো নাম নেই। এবং এই ভলেন্টিয়ারি এক্সপিরিয়েন্সটা দিয়ে সে যে অন্য জায়গায় অ্যাপ্লাই করছে, সেখান থেকেও ডাকছে না।
আর একটা জিনিস হচ্ছে যে একটা ভলেন্টিয়ারকেও তো কিছু সার্ভিস কোম্পানি দেওয়া উচিত, এটা স্বাভাবিক। স্বাভাবিক তার একটা তার একটা মিনিমাম, যানবাহনের খরচটা অ্যাটলিস্ট তাকে এক্স্যাক্টলি, দিবে, কিন্তু এরকম কোনো কিছুই নাই। একটা মিনিমাম রেসপেক্ট তো থাকতে হবে। মিনিমাম ওটা নেই, কিন্তু সৌদিতে কিন্তু দেখেন যে যারা ধরেন রাস্তায় কিছু ভিক্ষুক থাকে, হুম একটা ব্রাশ নিয়ে দাঁড়ায় থাকে, গাড়ি এসে জাস্ট দাঁড়ায়, ওরা যা ব্রাশ দিয়ে দুটো জাস্ট একটু ঝাড়ু দিয়ে দেয়, একটু হুম মানে হালকা ধুলা তো থাকেই না, একটু ঝেড়ে দেয়, তাদেরকেও কিন্তু ওরা টাকা পে করে। তো ওখানে আবার এই ভলেন্টারি টলেন্টারি নাই। ওরা যদি ওদের লোক লাগে তো লোক নিবে, তাকে বেতন দিবে, যদি না লাগে তো না নিবে। এবং ওরা প্রচুর হায়ার করে, কিন্তু এখানে আমি দেখলাম তুলনামূলকভাবে হায়ারিং রেটটা কম। এরা যদি ভলেন্টিয়ার পেয়ে যায় তখন এরা ভাবে যে আচ্ছা ফ্রিতেই যেহেতু সার্ভিস পাচ্ছি তাহলে আর পে করার দরকার কি, সেটাই। এরকম একটা মেন্টালিটি এখানে অনেক বেশি। হুম, তো এটা আমার কাছে ভালো লাগেনি। এই তো তো এটাই এটা নেক্সট তুলনা টপিক। করলে আমার মনে হয় যে তাহলে কি জেদ্দার এমপ্লয়মেন্টটা আমার কাছে তুলনামূলক আমাদের অভিজ্ঞতায় আমাদের কাছে বেশি ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই এখানকার চেয়ে। হুম, দেন হচ্ছে ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন, আমি জেদ্দা আর কানাডার সাথে বলতে গেলে দোনোটাই প্রায় কাছাকাছি। তবে আমার কাছে মনে হয় যদি একটু এগিয়ে থাকে কানাডা এই দিক থেকে, যে পাবলিক ট্রান্সপোর্টটা এখানে অ্যাভেলেবেল আছে, যে আমি উইদিন সিটিতে যেই পাবলিক ট্রান্সপোর্ট, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, এটা খুবই সহজলভ্য। মানে এবং উইনিপেগ ট্রানজিট বাস। উইনিপেগ ট্রান্সিটের যে বাসগুলি আছে, এবং তাদের একটা নির্দিষ্ট স্ক্যাজুয়াল করা আছে, ওই স্ক্যাজুয়াল অনুযায়ী মানুষ যদি অন টাইমে যে বাস স্টপেজে দাঁড়ায় সে বাসটা পাবে, মিস হওয়ার কোনো চান্স নেই। ইভেন কোনো যাত্রীও যদি না থাকে বাস আসবে। এই জিনিসটা খুব চমৎকার। আর পাশাপাশি উবার তো আছেই, ট্যাক্সি তো আছেই। আর বেশিরভাগ মানুষেরই এখানে গাড়ি টাড়ি আছে, পার্সোনাল কার, ওগুলি দিয়েই সবাই চলাফেরা করে। আর জেদ্দার কথা যদি বলি তাহলে সেখানেও উবার আছে, ওইখানেও প্রত্যেকের গাড়ি আছে। মিডল ইস্টে তো গাড়ি খুবই সহজ একটা ব্যাপার। রিক্সা ভ্যানের হ্যাঁ, মতো। রিক্সা ভ্যানের মতো। এবং ওইটা যে কেউ বিলাসিতা করে কিনছে তা না, ওটা প্রয়োজন ওইখানে, প্রয়োজন এবং অ্যাভেলেবল। এবং অ্যাভেলেবল, এবং খুবই সস্তা। সস্তা গাড়ির দাম, এই জন্য সবাই সেটা নিতে পারে, সবাই সেটা ইউজ অ্যাফোর্ড করতে করতে পারে। পারে। তো জেদ্দাতেও পাবলিক ট্রান্সপোর্ট এতদিন ছিল না, গত বছর দুয়েক হলো এই পাবলিক ট্রান্সপোর্টের সিস্টেমটা আসছে। তো সেটা তো এরকম কার্ড করেই নিতে হয়, টিকিট পাওয়া যায়, টিকিট দিয়েও ট্রাভেল করা যায়। কিন্তু ওইটা এত বেশি এখনো পপুলার হয়নি, এবং বেশিরভাগ মানুষের আসলে দরকারও হয় না। প্রত্যেকেরই হয়তো একটা করে তো থাকেই, অনেকের দুই তিনটা গাড়িও থাকে, তো যার কারণে পাবলিক ট্রান্সপোর্টে ওঠা সেই অর্থে একটা প্রয়োজন হয়ে ওঠে না। তাছাড়া ট্যাক্সিও খুব অ্যাভেলেবল এবং দামও খুব সস্তা। তো এই কারণে ওই বাসগুলিতে এখনো মানুষ খুব একটা চলাচল করে না। তবে ওখানে একটা জিনিস ভালো, আপনি এক শহর থেকে আরেক শহরে যাওয়ার জন্য অ্যাভেলেবল ট্যাক্সি বাস ইত্যাদি অ্যাভেলেবল আছে, কিন্তু এখানে এখানে একটা সমস্যা আছে। এখানে ধরেন আমরা যেমন উইনিপেগ হ্যাঁ, থেকে এক শহর থেকে আরেক উইংক্লারে শহরে যেতে হলে একটা আবার বাস জব সার্ভিস আমরা নেই। পেয়েছিলাম, কিন্তু হুম, কোনো বাস সার্ভিস নাই বিধায় আমরা কিন্তু 1 ঘন্টার জাস্ট জার্নি, কিন্তু কোনো বাস সার্ভিস নেই বলে আমরা ওই জবটা করতে পারিনি। হুম, আবার আমরা যে এমনিতেই একটু পাশাপাশি শহরগুলোতে একটু ঘুরে দেখবো তার জন্য যে কোনো বাস সার্ভিস বা ওরকম ট্রেন সার্ভিস আমাদের ওরকম করে আমরা আসলে খুঁজে পাইনি, যার কারণে আমরা ওটাকে এক্সপ্লোরও করতে পারিনি। কিন্তু এটা আবার সৌদিতে আপনার পুরা সৌদির এক শহর থেকে আরেক শহরে যাওয়ার বাস এবং ট্রেনের সার্ভিস আছে। আসলে এই জন্য আমি ট্রান্সপোর্টেশনে কাউকে ইয়ে রাখতে পারছি না, হুম, মোরাললেস সমানই, বরঞ্চ সমানই আমার কাছে বলা মনে চলে, হয় হ্যাঁ। জেদ্দা আরো বেশি রিচ এবং আধুনিক। হুম। এবার কোয়ালিটি অফ লাইফ, দ্য লাস্ট পয়েন্ট। ওভারঅল কোয়ালিটি অফ লাইফ তোমার কাছে কি মনে হয়? সবগুলি তো কভার হয়েই গেল সবগুলো টপিকের দিক থেকে। এখন সবগুলো টপিককে যদি একসাথে তুমি wrap up করতে চাও তাহলে চলে আসে কোয়ালিটি অফ লাইফ। একজন বাংলাদেশী হিসেবে হুম। জেদ্দায় থাকা বা জেদ্দায় জব করা আর উইনিপেগে থাকা বা জব করা, এই দুইটার মানে স্ট্রিমের মধ্যে কি কি ধরনের তুমি ডিফারেন্স পাও, মানে কোনটার কি সুবিধা অসুবিধা একদম মানে সাম আপ করে যদি বলো। না, আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো, যদি তুমি যে মনে করো যে না লাইফে একটা, হ্যাঁ, একটা ভাইব্রেন্ট আছে, আমার ভাইব্রেন্ট দরকার, আমি খুব চিল করব, মজার মজার খাবার খাবো, এরপরে তুমি যদি মনে করো যে না আমার আসলে দেশের বাইরে সেটেল হওয়ার খুব একটা ইচ্ছাও নাই, আচ্ছা ঠিক আছে, সৌদি আরবে যদি আমি 20 বছর থাকলাম, 20 বছর থেকে আমি আমার দেশে আবার ব্যাক করলাম, ওইখানে যে পরিবারের সাথে থাকলাম, বা যদি একটা বাড়ি টাড়ি উঠাইতে পারি তাহলে সেই বাড়িতে যেয়ে থাকবো, ওইটা হচ্ছে এক ধরনের পার্সপেক্টিভ। কিন্তু কানাডাতে হলে তুমি যদি নিশ্চিত লাইফ চাও, বা তুমি যদি বিদেশের জীবন পছন্দ করো,
হুম হুম। তুমি কিছু টাকা সেভ করতে চাও, আরো কানাডায় সেভিংস হয় না। আরো বিভিন্ন দেশ বিদেশে তুমি ঘুরতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কানাডা থাকলে সাপোর্টটা বেশি দিবে। তুমি পিআর হিসেবে বা সিটিজেন হিসেবে তুমি অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছ, হুম, তুমি ভালো লাইফস্টাইল পাচ্ছ। হুম। আর যদি বিভিন্ন দেশে ট্রাভেল করতে চাও, সেটাও দরজাও তোমার জন্য খুলে যাচ্ছে। আমি যদি বলি তাহলে হ্যাঁ, আমার কাছে কানাডা ভালো লাগে, যদিও এখানে খাবার দাবার কম। হুম কিন্তু আমি নিশ্চিত লাইফ পাচ্ছি, বা আমার চিন্তা করতে হবে না যে আচ্ছা 15 বছর পর, 20 বছর পর বা 30 বছর পর আমাকে আবার বাংলাদেশে ফিরে যেতে হবে। এতটুকুই। ওকে, এবার আমি বলি আমার পার্সপেক্টিভটা 100% ডিফারেন্ট হুম তোমার চেয়ে। হুম আচ্ছা, আমি মোটা দাগে কিছু কথা বলি। মোটা দাগের কথা হচ্ছে কানাডাতে হেলথ কেয়ারটা ফ্রি, মানে আপনার চিকিৎসা যে রোগী হোক না কেন আপনাকে ফ্রিতে দিবে, শুধু দাঁত এবং চোখের চিকিৎসাটা বাদ দিলে। আর সৌদিতেও আপনি যদি ভালো কোম্পানিতে জব করেন তাহলে কোম্পানি আপনাকে হেলথ কেয়ার দিবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো আপনাকে কানাডা সিটিজেনশিপ দিবে আর সৌদি আপনাকে দিবে রেসিডেন্টশিপ, যে আপনি যতদিন ইচ্ছা ততদিন কাজ করতে পারবেন, কিন্তু আপনি ওখানে কখনো সিটিজেনশিপ পাবেন না। হুম এই দুইটা জিনিসই আমার কাছে মনে হয় একটা গুরুত্বপূর্ণ জিনিস। এছাড়াও অনেকে বলে বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা। আমরা সাধারণ মানুষেরা আমরা কয়জনে একদম রাজনীতি করতে চাই, আর আমরা কয়টা বাক স্বাধীনতার কয়টা ইস্যু নিয়ে আসলে আমরা আসি। সুতরাং দুইটা বিষয় হচ্ছে আমাদের, এই সিটিজেনশিপ একটা বিষয়, হেলথ একটা বিষয়, নিরাপত্তা ইত্যাদি এগুলো একটা বিষয়। আমি পার্সোনালি মনে করি যে মানুষের জীবনের মানে সময়গুলোকে সুন্দরভাবে উপভোগ করার প্রয়োজন আছে। আমরা জানি না আমরা কয় বছর বাঁচবো। সো আপনার যদি, এবং আমাদের বাংলাদেশের হয় কি টিপিক্যাল বাংলাদেশী মনোভাব হচ্ছে কিছু টাকা জমাবো, দেশে টাকা পাঠাবো, মানে এবং আমাদের দরিদ্র দেশ সেই কারণে এটাও একটা বিষয় থাকে যে মানুষ অনেক টাকা ধার করে বিদেশে যায়, তারপরে সেই টাকা ঋণ শোধ করতে হয়, তার পরিবারকে সামলাতে হয় ইত্যাদি কারণে কিন্তু মানে মিডল ইস্টে যারা যায় তাদের লাইফ অনেক বেশি কষ্টকর হয়ে যায়, কারণ তারা যা কামায় পুরোটা টাকাই তারা দেশে পাঠিয়ে দিয়ে তারা ওখানে খুব কষ্ট করে। দিন শেষে তারা কি পায়? দেশে তাদের পরিবার কিন্তু তাদের এই সাফারিংসটা ধরতেও পারে না, বুঝতেও পারে না। আবার যারা কানাডা আমেরিকাতে আসে তারা কিন্তু অত বেশি টাকা দেশে পাঠায় না, তাদের কাছ থেকে কিন্তু মানুষ এত টাকার আশাও করে না। এটা খেয়াল করে দেখছো? তারপরে কারণ এইসব দেশে একটু মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, হায়ার ক্লাস মানুষজন আসে। যাই হোক, সব কথাই আমি বাদ দিলাম। আমার কাছে এজ এ পার্সন, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে মনে হয় যে লাইফে যদি, যেহেতু ওটা নবী রাসূলের দেশ, তো আপনি ইচ্ছা মতো উমরা হজও করতে পারবেন। আমার কাছে মনে হয় যে লাইফে আনন্দ আছে, মজা আছে, তারপরে ধর্মকর্মের ব্যাপার আছে, আমাদের ইসলামিক সংস্কৃতির সাথে মিলে যায়। আর আমরা জানি না আমরা কতদিন বাঁচবো, কি করব। সো যতদিন শরীরে শক্তি আছে কাজ করতেছি, যে আর্ন করা যায় মিডল ইস্টে ওটা দিয়েও আপনি সারা দুনিয়া ঘুরতে পারবেন, বিভিন্ন জায়গায় যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। এমন না যে হচ্ছে যে শুধু দেশে টাকা পাঠানোর যদি ওই প্রেশারটা না থাকে, তাহলে আপনি যে পরিমাণ লাইফ এনজয় করতে পারবেন জেদ্দাতে। আমি আর কোনো অংশ জানি না, আমি সৌদি আরবের জেদ্দাটা জানি। তার কিছুই আমরা আসলে এই উইনিপেগে করতে পারবো না। উইনিপেগের দেখেন আমরা বেসমেন্টে থাকতে হচ্ছে আমাদেরকে, কিন্তু এর চেয়ে অনেক কম থাকে, 3/1 ভাগ টাকা দিয়ে সৌদি আরবে আমি অনেক ভালো একটা অ্যাপার্টমেন্টে থাকতে পারতাম। আমি পার্সোনালি, আমি যদি বাঁধনের জায়গায় থাকতাম তাহলে আমি সৌদিতেই আরো 20 বছর 30 বছর কাটিয়ে দেওয়াটা বেশি পছন্দ করতাম কানাডার মতো দেশে আসার জন্য। শুধু একটা সিটিজেনশিপ পাবো বলে আমি আমার মানে এত সাফারিংস আমি করতে চাই না। আর জীবনের শেষ বয়সে আসলে কোথায় থাকলাম সেটা আমার কাছে এত বেশি ম্যাটার করে না। বাংলাদেশে যে থাকলে অনেকের মানে একটা নাক সিটকানো হয়ে যায় বিদেশে থাকার পরে, আল্লাহ বাংলাদেশে যে আমি কিভাবে থাকবো। আমি কানাডাতে উইনিপেগে আছি, আমার এখানকার নেচার টেচারের সাথে আমার গ্রামের অনেক নেচারের মিলে যায়। তো আমি মনে করি না যে আমি সৌদি আরবে 30 বছর থাকার পরে যে গ্রামে থাকলে আমার একদম খুব মানে অস্বাভাবিক লাগবে, এরকম আমি কিছু মনে করি না। আর ইনফ্যাক্ট সৌদিতে যে 30 বছর থাকে, 40 বছর থাকে, যদি মোটামুটি শিক্ষিত হয়ে থাকে, একটা ভালো জব করে থাকে, তাহলে তারা দেশে যে তার খুব মিজারেবল লাইফ হওয়ার আমি কোনো কারণ দেখি না। আমি ওই তো, ওভারঅল এটাই আমার তো, দিক হ্যাঁ, থেকে আমি যে পছন্দ যার করব। পার্সপেক্টিভ থেকে বললাম, এটাই তো হ্যাঁ, বললাম, কে কিভাবে নিজেকে দেখতে চায়। আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না যে আমি দেশে থাকবো, আমি চাই বিদেশে থাকতে, কিন্তু সোহাইবা পছন্দ করে দেশে থাকতে। আমার কথা, স্বাভাবিক, এটাই, হ্যাঁ, এই হ্যাঁ, যে উইনিপেগ যার যার এখানে যেটা আছে, পছন্দ। এখানে এমন কি আহামরি মানে ডিফারেন্স আমি হুম, বুঝি না। ঠিক আছে, তাহলে আমাদের সব টপিক শেষ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে, বা কেমন লেগেছে সেটা কমেন্ট করেও জানাতে পারেন। হুম। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।